বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে সরাসরি দেখা নেই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে সরাসরি স্বাভাবিক সময়ের মতো শ্রেণীকক্ষেই ক্লাস নিতে পারবো। সম্মান চতুর্থ বর্ষের নন্দন তত্ত্ব নিয়ে আমি খালেদা আক্তার। শিক্ষার্থীরা, বাসায় তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো, তারপরে কিছুটা সময় হেলায় তো নষ্ট হচ্ছেই। সে যাই হোক, নন্দন দত্তের আলোচনায় এসে নন্দন তত্ত্ব সম্পর্কে আমরা একটু কথা বলে তারপরে আজকের আমাদের মূল আলোচ্য বিষয়, মূল যে পড়া, সেটা হচ্ছে শিল্প, শিল্পের স্বরূপ, শিল্পের শ্রেণীবিভাগ। সেই আলোচনায় আমরা চলে যাব। চলো আমরা নন্দন তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। নন্দন তত্ত্ব দর্শনের একটি বিশেষ শাখা হলো নন্দন তত্ত্ব। বাংলা ভাষায় এই শব্দটি গৃহীত হয়েছে সংস্কৃত সমাসবদ্ধ পদ থেকে। সংস্কৃত ক্রিয়ামূল নন্দ এর অর্থ হলো আনন্দ পাওয়া, আনন্দ দান করা। এর সাথে অন প্রত্যয় যোগ হয়ে নন্দন শব্দটি তৈরি হয়েছে। বাংলা ভাষায় নন্দন তত্ত্ব শব্দটি প্রথম উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি পরিচয় পত্রিকার 1339 বঙ্গাব্দের আধুনিক কাব্য নামক প্রবন্ধে তিনি একটি বাক্যে এই শব্দটি ব্যবহার করেছিলেন এইভাবে: নন্দন তত্ত্ব সম্বন্ধে এজরা পোন্ডের একটি কবিতা আছে। এই বাক্যটির মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নন্দন তত্ত্ব বা অ্যাস্থেটিক্স শব্দটি ব্যবহার করেছিলেন। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে বাংলা ভাষায় নন্দন তত্ত্ব শব্দটি প্রথম উল্লেখ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নন্দন তত্ত্ব, সৌন্দর্য তত্ত্ব শব্দ দুটোই ব্যবহার করেছিলেন। বর্তমানে অ্যাস্থেটিক্স বাংলা শব্দ নন্দন তত্ত্ব হিসেবেই প্রচলিত। অ্যাস্থেটিক্স এর উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অ্যাস্থোটোস শব্দ থেকে। এই শব্দটি অর্থাৎ অ্যাস্থোটোস শব্দটির অর্থ হলো টু পারসিভ বা অবলোকন করা। তাহলে শিক্ষার্থীরা, বাংলা ভাষায় নন্দন তত্ত্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কে করেছিলেন শিক্ষার্থীরা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর এই অ্যাস্থেটিক শব্দটি এসেছিল গ্রিক শব্দ অ্যাস্থোটোস থেকে, যার অর্থ হচ্ছে টু পারসিভ বা অবলোকন করা। পারসিভ বা অবলোকন করা। আচ্ছা, ডক্টর মতিউর রহমান সৌন্দর্য, শিল্পকলা ও নন্দন তত্ত্ব গ্রন্থের প্রথম খণ্ডে পৃষ্ঠা 12-তে নন্দন তত্ত্বের একটি সংজ্ঞা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, দর্শনের যে শাখাটি জীবন ও জগতের, বিশেষ করে সাহিত্য, সঙ্গীত, চিত্র, ভাস্কর্য, স্থাপত্য, নৃত্যকলা ও চারুশিল্পের নিহিতার্থের স্বরূপ বিচার করে এবং মানব মনে সেগুলো থেকে প্রাপ্ত স্বরূপের মূল্যবোধের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে, তাকে বলে নন্দন তত্ত্ব বা কান্তিবিদ্যা বা সৌন্দর্যবিদ্যা। শিক্ষার্থীরা, আমরা আবার একটু নন্দন তত্ত্বের সংজ্ঞাটি খেয়াল করি। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, দর্শনের যে শাখাটি জীবন ও জগতের, বিশেষ করে সঙ্গীত, সাহিত্য, চিত্র, ভাস্কর্য, স্থাপত্য, নৃত্যকলা ও চারুশিল্পের নিহিতার্থের স্বরূপ বিচার করে এবং মানব মনে সেগুলো থেকে প্রাপ্ত স্বরূপের মূল্যবোধের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে, তাকে বলে নন্দন তত্ত্ব বা কান্তিবিদ্যা বা সৌন্দর্যবিদ্যা। শিক্ষার্থীরা, এছাড়াও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও অ্যাস্থেটিক্সের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, aesthetics, also spelled aesthetics, the philosophical study of beauty and taste,
It is closely related to the philosophy of art, which is concerned with the nature of art and concepts in terms of which individual works of art are interpreted and evaluated. শিক্ষার্থীরা, তাহলে নন্দনতত্ত্বের দুটি সংজ্ঞা আমরা পেলাম। একটি ডক্টর এম মতিউর রহমানের সৌন্দর্য শিল্পকলা নন্দনতত্ত্ব গ্রন্থে, আরেকটি আমরা পেলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে। শিক্ষার্থীরা, অষ্টাদশ শতাব্দীতে আধুনিক নন্দনতত্ত্বের জনক জার্মান দার্শনিক আলেকজান্ডার বাউমগার্টেন 1735 খ্রিস্টাব্দে প্রকাশিত রিফ্লেকশন অফ পোয়েট্রি শীর্ষক গ্রন্থে এস্থেটিক শব্দটি ব্যবহার করেছিলেন। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ নন্দনতত্ত্ব সম্পর্কে জানলাম, নন্দনতত্ত্বের সংজ্ঞা পেলাম, নন্দনতত্ত্বের উৎপত্তি সেটাও জানলাম। এখন আজকের আমাদের মূল আলোচ্য বিষয় শিল্প, শিল্পের স্বরূপ এবং শিল্পের শ্রেণী বিন্যাস বা শ্রেণীকরণ বা শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি শিল্প কি। শিল্পের সৃষ্ট বস্তুই হলো শিল্প। শিক্ষার্থীরা, শিল্প কি? শিল্পের সৃষ্ট বস্তুই হলো শিল্প। ক্রোচের মতে আর্ট ইজ এক্সপ্রেশন। আর্ট ইজ এক্সপ্রেশন। ইংরেজি আর্ট শব্দের বাংলা প্রতিশব্দ শিল্প, যেটি ল্যাটিন শব্দ আর্টস থেকে গ্রিক ভাষায় রূপান্তরের মধ্য দিয়ে ইংরেজি আর্ট শব্দটি এসেছে। অর্থাৎ ল্যাটিন শব্দ আর্টস থেকে গ্রিক ভাষায় রূপান্তরের মধ্য দিয়ে আমরা ইংরেজি আর্ট শব্দটিকে পেয়েছি। প্রাচীন কাল থেকে মানুষ নিজের অজান্তেই শিল্প সৃষ্টি করে এসেছে। বর্তমানে সভ্য মানুষের জীবন প্রণালী, বসবাস, জীবনের উপাদানই হলো শিল্প। ডব্লিউ.পি. ওয়ার্ডসওয়ার্থ তার জাজমেন্ট অফ লিটারেচার গ্রন্থে বলেছেন, আর্ট ইজ অ্যান এলিমেন্ট ইন দ্য লাইফ অফ সিভিলাইজড ম্যান। যারা শিল্প সৃষ্টি করেন তাদেরকে বলা হয় শিল্পী। শিক্ষার্থীরা, তাহলে শিল্প হচ্ছে শিল্পীর সৃষ্ট বস্তুই হলো শিল্প। আর ক্রোচের মতে আর্ট ইজ এক্সপ্রেশন। তাহলে আর্ট কি, শিল্প কি? শিল্প হচ্ছে শিল্পীর সৃষ্ট বস্তুই শিল্প। আবার ক্রোচের মতে যদি আমরা শিল্পকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা বলবো আর্ট ইজ এক্সপ্রেশন। শিক্ষার্থীরা, শিল্প এবং শিল্পী সম্পর্কে ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থে নানা ধরনের উক্তি করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, এই পৃথিবী বিশ্ব শিল্পীর সৃষ্টি, মানুষকে বিশ্ব শিল্পীর স্তব করা উচিত শিল্প রচনার মাধ্যমে। শিল্প আসল সাধনা আসলে কোন শিল্পীর আত্মাকে সংস্কৃত করে তোলা। শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থে খুব সুন্দর করে শিল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই পৃথিবী বিশ্ব শিল্পীর সৃষ্টি। এই পৃথিবী কার সৃষ্টি? বিশ্ব শিল্পের সৃষ্টি। মানুষকে বিশ্ব শিল্পের স্তব করা উচিত শিল্প রচনার মাধ্যমে। মানুষকে কিভাবে বিশ্ব শিল্পের স্তব করা উচিত? শিল্প রচনার মাধ্যমে। আর শিল্প সাধনা আসলে কোন শিল্পীর আত্মাকে সংস্কৃত করে তোলা। আধুনিক কালে অনেক কাজই শিল্পের মর্যাদায় ভূষিত, যেমন চারুকলা ছাড়াও যান্ত্রিক কলার একাধিক শাখা শিল্প নামে পরিচিত। কাঠ, কাঁচ, চিনেমাটি, পাথর ইত্যাদি দ্বারা তৈরি সামগ্রীও শিল্পজাত বলে ধরা হয়। শিল্পকলার সামগ্রী হলো মানুষের জীবনের প্রয়োজনের সাথে যুক্ত। শিল্পগুলি মানুষের মনে অনুভূতি সৃষ্টি করে, মানুষকে আনন্দ দেয়, এগুলো মানুষের বিকাশের সাথে যুক্ত। তাহলে শিক্ষার্থীরা, শিল্পের দেখো কেমন পরিচয় আমরা পাচ্ছি। শিল্পগুলি মানুষের মনে অনুভূতি সৃষ্টি করে। কে মানুষের মনে অনুভূতি সৃষ্টি করে? শিল্প। এবং মানুষকে আনন্দ দেয়, এগুলো মানুষের বিকাশের সাথেও যুক্ত। সোশ্যাল অ্যাস্থেটিক্স এর প্রতিষ্ঠাতা জে.এম. গোয়ারে তার প্রবলেমস অফ কন্টেম্পোরারি অ্যাস্থেটিক্স, যেটা 1884 সালে প্রকাশিত হয়েছে, এবং আর্ট ইন ইটস সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট 1889 সালে যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে তিনি বলেছেন, খেলাবাদ খণ্ডন করতে গিয়ে জীবনবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন, শিল্প খেলা নয়, জীবনের জন্যই শিল্প, এবং এই জীবন সামাজিক জীবন। দেখো, জে.এম. গোয়ারে তার বিখ্যাত দুটি গ্রন্থে শিল্পকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন, শিল্প খেলা নয়, জীবনের জন্যই শিল্প,
এবং এই জীবন সামাজিক জীবন। তাহলে এই যে আমাদের সামাজিক জীবন রয়েছে, এই জীবনের জন্য শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্যই তিনি শিল্পকে প্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম শিল্প কি। এখন আমরা চলে যাব শিল্পের স্বরূপ আলোচনায়। শিল্পের স্বরূপ সম্পর্কে হার্বার্ট রিড তার মিনিং অফ আর্ট গ্রন্থে বলেন, art is most simple and most usually defined as an attempt to create pleasing forms. রিডের দেওয়া এই সংজ্ঞা থেকে তিনটি উপাদানের সন্ধান পাওয়া যায়। শিক্ষার্থীরা, শিল্পের স্বরূপে রিড যে সংজ্ঞাটি দিয়েছেন সেখানে শিল্পের তিনটি উপাদানে পাওয়া যাচ্ছে। উপাদানগুলো হচ্ছে শিল্প স্রষ্টা, যিনি শিল্প সৃষ্টি করেন; শিল্প সৃষ্টি, যার মাধ্যমে আনন্দ পাওয়া যায়; শিল্প রসিক, যিনি আনন্দ লাভ করেন। শিল্প স্রষ্টা, শিল্প সৃষ্টি, শিল্প রসিক, এদের মধ্যে সংযোগ রক্ষা করছে আনন্দ। এই আনন্দই শিল্প সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য ও প্রেরণা। শিক্ষার্থীরা, হার্বার্ট রিড যে শিল্পের স্বরূপ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেখানে আমরা দেখলাম আনন্দ শিল্প সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য ও প্রেরণা। তাহলে শিল্প সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য, প্রেরণা কি? আনন্দ। আনন্দকে শিল্প সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য, প্রেরণা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শিল্পের পরিধি এত ব্যাপক ও গভীর যে খুব সহজেই শিল্পের স্বরূপ প্রকাশ করা যায় না। বিভিন্ন সময়ে প্রাচ্য ও পাশ্চাত্য দার্শনিকরা শিল্পের সংজ্ঞার মাধ্যমে এই স্বরূপ বোঝানোর চেষ্টা করেছেন। শিল্পচিন্তার প্রাথমিক নিদর্শন মিলে প্রাচীন গ্রিস ও রোম। শিল্পচিন্তার প্রাথমিক নিদর্শন আমরা পাই প্রাচীন গ্রিস ও রোমে। প্লেটো প্রথম শিল্পকে দর্শনের ভূমিকায় স্থাপন করেছেন। দার্শনিক প্লেটো প্রথম শিল্পকে দর্শনের ভূমিকায় স্থাপন করেছেন। প্লেটোর মতে শিল্প হলো অনুকরণ। শিল্প হলো অনুকরণ। প্লেটোর শিল্পচিন্তার প্রধান অংশ পাওয়া যায়, প্রধান আলোচনা পাওয়া যায় রিপাবলিক গ্রন্থের 10ম অধ্যায়ে। অ্যারিস্টটল পয়েটিক গ্রন্থের শুরুতেই প্রকৃতি ও প্রকার সম্বন্ধে আলোচনা করেছেন। তিনি বলেন, অ্যারিস্টটল বলেন, আর্ট ইজ ইমিটেশন। আর্ট ইজ ইমিটেশন। এই অনুকরণ সামগ্রী হলো মেন ইন অ্যাকশন। তার মতে শিল্পের মধ্যেই আছে শিল্পের বাস্তব অভিজ্ঞতা ও সজ্ঞান প্রক্রিয়া। অ্যারিস্টটলের মতে শিল্পের মধ্যেই রয়েছে শিল্পের বাস্তব অভিজ্ঞতা ও সজ্ঞান প্রক্রিয়া। খ্রিস্টপন্থীরাও রূপকে দেখতে চেয়েছেন সত্য, শিব, সুন্দর, ঈশ্বর সত্তার অনুভব হিসেবে। শিক্ষার্থীরা, আমরা শিল্পের স্বরূপে প্রথমে বলেছি শিল্পের পরিধি এত ব্যাপক ও গভীর যে খুব সহজেই শিল্পের স্বরূপ প্রকাশ করা যায় না। বিভিন্ন সময়ে প্রাচ্য ও পাশ্চাত্য দার্শনিকেরা শিল্পের সংজ্ঞার মাধ্যমে এই স্বরূপ বোঝানোর চেষ্টা করেছেন। শিল্পচিন্তার প্রাথমিক নিদর্শন মিলে প্রাচীন গ্রিস ও রোমে। প্লেটো প্রথম শিল্পকে দর্শনের ভূমিকায় স্থাপন করেন এবং প্লেটোর মতে শিল্প হলো অনুকরণ, শিল্প সৃষ্টি হলো অনুকরণ। এবং অ্যারিস্টটল তার পয়েটিক গ্রন্থে এসে বলেছেন শিল্পের মধ্যেই আছে শিল্পের বাস্তব অভিজ্ঞতা ও সজ্ঞান প্রক্রিয়া। আবার খ্রিস্টপন্থীরাও রূপকে দেখতে চেয়েছেন কিভাবে? সত্য, শিব, সুন্দর, যেটা ঈশ্বর সত্তার অনুভব হিসেবে কাজ করে। ক্রোচের মতে আর্ট ইজ এক্সপ্রেশন, শিল্প হচ্ছে অনুভূতির প্রকাশ। দার্শনিক কান্ট এর মতে শিল্প জিনিয়াস বা জাজমেন্ট রূপে বিখ্যাত। কান্টের মতে শিল্প জিনিয়াস বা জাজমেন্ট রূপে বিখ্যাত। কান্ট আত্মার 3টি বৃত্তি স্বীকার করেছেন: জ্ঞান বৃত্তি, অনুভব বৃত্তি, বাসনা বৃত্তি। আবার অতি প্রাচীন কাল থেকেই শিল্প চর্চা শুরু হয়েছিল। শিল্পের স্বরূপ বলতে ভারতীয় শিল্পকে অনুকৃতি মনে করা হয়েছে। অনুকৃতি বলতে ধ্যানের রূপটি প্রকাশ করা বোঝায়। অনুকৃতি কি শিক্ষার্থীরা? অনুকৃতি হচ্ছে ধ্যানের রূপটি প্রকাশ করা। আচ্ছা, শিল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ কল্পনাকেই প্রাধান্য দিয়েছেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পের ক্ষেত্রে
কল্পনাকেই প্রাধান্য দিয়েছেন। আবার অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিল্প হলো জড় ধর্মের অতিরিক্ত ধর্ম, যার যোগ মানুষের আত্মার সাথে। অবনীন্দ্রনাথ শিল্পকে বোঝাতে গিয়ে বলেছেন, শিল্প হলো জড় ধর্মের অতিরিক্ত ধর্ম। শিল্প কি? শিল্প হলো জড় ধর্মের অতিরিক্ত ধর্ম, যার যোগ মানুষের আত্মার সাথে। শিক্ষার্থীরা, তাহলে এই আলোচনার অবস্থায়, এই পর্যায়ে আমরা শিল্পের একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। তাহলে শিল্প কি দেখি, শিল্প কি বা কাকে বলে? যার প্রকাশ বা বিকাশ শুধু মানুষের বুদ্ধিবৃত্তির দ্বারাই শুধু চালিত নয়, বরং একটি সুকুমার বোধ যা কল্পনার দ্বারা নিয়ন্ত্রিত, তাকেই শিল্প বলা যায়। শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, যার প্রকাশ বা বিকাশ শুধু মানুষের বুদ্ধিবৃত্তির দ্বারাই শুধু চালিত নয়, বরং একটি সুকুমার বোধ যা কল্পনার দ্বারা নিয়ন্ত্রিত, তাকেই শিল্প বলা যায়। বিংশ শতাব্দীতে নন্দন তত্ত্বের প্রবক্তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়লেন। একটি শিল্পের জন্য শিল্প, যেটি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত। অন্যটি হচ্ছে জীবনের জন্য শিল্প, যেটি প্রবলভাবে প্রতিষ্ঠিত। যেটি জীবনের জন্য শিল্প আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, কুমার স্বামীর মতে শিল্প কোনো বিশেষ ব্যক্তিত্ব নয়, বরং সমাজের প্রায় সবাই একজন শিল্পী। আচ্ছা, শিল্পের স্বরূপ আলোচনায় এই পর্যায়ে এসে বলা যায়, আনন্দই শিল্পের অত্যাবশ্যক ধর্ম। শিল্পের স্বরূপের এই পর্যায়ে এসে আমরা বলতে পারি, আনন্দই শিল্পের অত্যাবশ্যক ধর্ম, এবং ইলিয়টের ভাষায় একে বলা হয় সুপিরিয়র অ্যামিউজমেন্ট। সুপিরিয়র অ্যামিউজমেন্ট। শিক্ষার্থীরা, তাহলে শিল্পের স্বরূপে আমরা বলতে পারি আনন্দই শিল্পের অত্যাবশ্যক ধর্ম, এবং ইলিয়টের ভাষায় আমরা কি বলতে পারি? সুপিরিয়র অ্যামিউজমেন্ট। শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ পড়লাম শিল্প কি, এরপরে আমরা চলে এলাম শিল্পের স্বরূপে। শিল্পের স্বরূপে আমরা পেলাম আনন্দই শিল্পের অত্যাবশ্যক ধর্ম, যেটাকে ইলিয়ট বলছেন সুপিরিয়র অ্যামিউজমেন্ট। শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব শিল্প দর্শন কি। বাংলা ভাষা দর্শনের যে শাখাটিকে আমরা সৌন্দর্য দর্শন বা নন্দন তত্ত্ব বলে থাকি, তাকে শিল্প দর্শনও বলা হয়। শ্রী সাধন কুমার ভট্টাচার্যের শিল্প দর্শনের প্রাথমিক বিষয়াবলী ও শিল্প দর্শনের আলোচনার ধারা। শিক্ষার্থীরা খেয়াল করো, শ্রী সাধন কুমার ভট্টাচার্যের শিল্প দর্শনের প্রাথমিক বিষয়াবলী ও শিল্প দর্শনের আলোচনার ধারা প্রবন্ধ দুটি থেকে শিল্প দর্শনের বিস্তারিত পাওয়া যায়। অর্থাৎ শিল্প দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা শ্রী সাধন কুমার ভট্টাচার্যের দুটি প্রবন্ধ থেকে পেতে পারি। সেখানে বলা হয়েছে, মানব প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ থেকে জানা যায়, মানব প্রজাতির চেতনা শক্তির উন্মেষের সঙ্গে সঙ্গেই তার কামনা, অভিপ্সা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় ইত্যাদি জ্ঞানবৃত্তির নতুন ধারায় প্রবাহিত হয়েছে। এরই ক্রমধারায় মানুষ নৈতিক মূল্যমান বা নৈতিক আদর্শ সম্পর্কে একটি ধারণা গঠনের চেষ্টা করেছে। আর এই চেষ্টা থেকেই মানব মনের সৌন্দর্য কতগুলো চিরায়ত প্রশ্নের মুখোমুখি হয়েছে। এই প্রক্রিয়ায় মানুষ তার জ্ঞান বৃত্তিতে সম্ভাব্য ক্ষেত্রে কি সত্য নিহিত রয়েছে তা আবিষ্কারের প্রাণপণ চেষ্টা চালিয়েছে। বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে এই সত্যকে, শিক্ষার্থীরা খেয়াল করো, বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে এই সত্যকে সত্য মূল্য, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই সত্যকে শিব মূল্য, এবং রূপ ও রস রচনার ক্ষেত্রে এই সত্যকে সৌন্দর্য মূল্য বলে অভিহিত করেছেন। আচ্ছা, আমরা আবার একটু খেয়াল করি, বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে এই যে সত্যের কথা বলা হচ্ছে, এই সত্যকে, বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে এই সত্যকে সত্য মূল্য, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই সত্যকে শিব মূল্য, এবং রূপ ও রস রচনার ক্ষেত্রে এই সত্যকে সৌন্দর্য বলে অভিহিত করেছেন। এই যে রূপ ও রসের ধ্যান নির্মাণের একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, তাকেই আমরা সৌন্দর্য বলে অভিহিত করি।
আর এই সৌন্দর্যই নন্দনতত্ত্ব বা সৌন্দর্য দর্শনের প্রধান আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, তাহলে শিল্প দর্শনে এসে আমরা কি পাচ্ছি? আমরা সৌন্দর্যকে পাচ্ছি, যে সৌন্দর্য দর্শনের প্রধান আলোচ্য বিষয়। কোন দর্শনের? নন্দন তত্ত্বের, সৌন্দর্য দর্শনের, কান্তিবিদ্যার। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শিখলাম নন্দন দত্ত কাকে বলে, নন্দন দত্ত কোথা থেকে এসেছে, বাংলা ভাষায় প্রথম নন্দন দত্তের ব্যবহার কে করেছেন। তারপরে আমরা শিখলাম শিল্প কি, শিল্প স্বরূপ, শিল্প দর্শন, শিল্পকলার শ্রেণী বিভাগে এখন আমরা চলে আসছি। শিক্ষার্থীরা, বিভিন্ন সময়ে দার্শনিকেরা উপাদান ও আবেগগত পার্থক্যের নিরিখে শিল্পের বিভাজন করেছেন। কিভাবে বিভাজন করেছেন, কিভাবে শিল্পের শ্রেণীবিন্যাস করেছেন, শ্রেণীবিভাগ করেছেন, সেটা খেয়াল করো। উপাদান ও আবেদনগত পার্থক্যের নিরিখে। কিসের নিরিখে? উপাদান ও আবেদনগত পার্থক্য। উপাদান ও আবেদনগত পার্থক্যের নিরিখে শিল্পের বিভাজন করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কান্ট ও হেগেল। দার্শনিক কান্ট, ইমানুয়েল কান্ট এবং দার্শনিক হেগেল এদের মধ্যে উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা, দার্শনিক ইমানুয়েল কান্ট শিল্পের শ্রেণীবিভাগ করেছেন। তিনি শিল্পকে তিনটি ভাগে ভাগ করেছেন। তিনি শিল্পকে কয়টি ভাগে ভাগ করেছেন? তিনটি ভাগে। দার্শনিক ইমানুয়েল কান্ট শিল্পকে তিনটি ভাগে ভাগ করেছেন। 1, বাক শিল্প, 2, রূপ শিল্প, 3, বাহ্য ইন্দ্রিয় শিল্প। দার্শনিক ইমানুয়েল কান্ট শিল্পকে তিনটি ভাগে ভাগ করেছেন। 1, বাক শিল্প, 2, রূপ শিল্প, 3, বাহ্য ইন্দ্রিয় শিল্প। বাক শিল্পকে আবার দুটি ভাগে ভাগ করেছেন, কবিতা, বাগ্মিতা। রূপ শিল্পকে আবার দুটি ভাগে ভাগ করেছেন, মূর্তি শিল্প, চিত্রশিল্প। ইমানুয়েল কান্ট আবার মূর্তি শিল্পকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটি হচ্ছে স্থাপত্য শিল্প আর একটি ভাস্কর্য শিল্প। এরপরে 3 নম্বরে রয়েছে বাহ্য ইন্দ্রিয় শিল্প। বাহ্য ইন্দ্রিয় শিল্পকে তিনি আবার সঙ্গীত শিল্প ও বর্ণ শিল্প এই দুটি ভাগে ভাগ করেছেন। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, ইমানুয়েল কান্ট শিল্পকে তিনটি ভাগে ভাগ করেছেন, বাক শিল্প, রূপ শিল্প, বাহ্য ইন্দ্রিয় শিল্প। বাক শিল্পকে আবার দুটি ভাগে ভাগ করেছেন, কবিতা শিল্প, বাগ্মিতা শিল্প। রূপ শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মূর্তি শিল্প, চিত্রশিল্প। মূর্তি শিল্পকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, ভাস্কর্য শিল্প, স্থাপত্য শিল্প। আর বাহ্যেন্দ্রিয় শিল্পকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, সঙ্গীত শিল্প এবং বর্ণ শিল্প। শিক্ষার্থীরা, দার্শনিক হেগেল শিল্পকে আবার 3 ভাগে ভাগ করেছেন, সিম্বলিক, ক্লাসিক্যাল, রোমান্টিক। সিম্বলিক বা প্রতীকী শিল্প হচ্ছে, এটা ভাবপ্রধান শিল্প। ব্যক্তি মনের মধ্যে এক ধরনের ইন্দ্রিয় ছাপ পড়ে, যার ফলে সে যে কোনো মানুষ মূর্তি কঠিন হতে পারে। ক্লাসিক্যাল, ধ্রুপদী শিল্প, এখানে ব্যক্তি মনে যে ইন্দ্রিয় ছাপ আছে তার বাহ্য রূপ দেওয়া হয়, ভাবের সাথে রূপের সমন্বয় করতে হবে। ভাব প্রবণতা, রোমান্টিক, এখানে এটা কাম্য বস্তুর প্রতি ধারণা যা আমাদের আকৃষ্ট করে। শিক্ষার্থীরা, দার্শনিক হেগেল শিল্পকে 3 ভাগে ভাগ করেছেন, সিম্বলিক, ক্লাসিক্যাল, রোমান্টিক। সিম্বলিক, ক্লাসিক্যাল, রোমান্টিক। আমাদের দার্শনিক ইমানুয়েল কান্ট ও হেগেল শিল্পের যে শ্রেণী বিভাগ করেছেন সেটি অনেকেই ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন। প্রথমত, কান্ট বক্তৃতাকেও শিল্পের মধ্যে ধরেছেন। তাছাড়া বর্ণশিল্প নামে একটি শিল্প অন্তর্ভুক্ত করেছেন। সেদিক দিয়ে হেগেল এর শিল্প শ্রেণীকরণ অধিকতর সাবলীল। কান্টের তুলনায় হেগেলের শিল্প শ্রেণীবিন্যাসকে অধিকতর ত্রুটি মুক্ত বলা হচ্ছে। কিন্তু কোন দার্শনিকই নৃত্যকলাকে শিল্পের অন্তর্ভুক্ত করেননি। শুধু প্রাচ্যে নয়, পাশ্চাত্যেও নৃত্যকলার যথার্থতা বিশ্লেষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। নৃত্যকলার যথার্থতা প্রাচ্যে নয়, পাশ্চাত্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু আমাদের দার্শনিক কান্ট এবং হেগেল কেউই নৃত্যকলাকে শিল্পের অন্তর্ভুক্ত করেননি। কারণ নৃত্যে দৈহিক ছন্দের মাধ্যমে অ্যারিস্টটল বর্ণিত মানব জীবনের রূপ বৈচিত্র্য চিত্রকলা হিসেবেই আখ্যায়িত হয়েছে।
হেগেল ও কান্টের শিল্প ভাবনাকে সামনে রেখে শিল্পের নতুন শ্রেণীকরণ করা হয়েছে। শিল্পকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: ভাস্কর্য, স্থাপত্য, চিত্র, সঙ্গীত, নৃত্য, সাহিত্য। শিক্ষার্থীরা, শিল্পকে আরো একভাবে বিভাজন করা যায়। শিল্পের এই যে 6টি বিভাগ রয়েছে, ভাস্কর্য, স্থাপত্য, চিত্র, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, এছাড়াও শিল্পের আরো একটি বিভাজন সম্ভব, সেটি হচ্ছে স্থিতিশিল্প, গতিশিল্প। সেটি হচ্ছে স্থিতিশিল্প এবং গতিশিল্প। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্র স্থিতিশিল্পের মধ্যে পড়ে, আর গতিশিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সঙ্গীত, নৃত্য ও কাব্য। সঙ্গীত, নৃত্য ও কাব্য। শিক্ষার্থীরা, তাহলে ইমানুয়েল কান্ট এবং দার্শনিক হেগেল শিল্পের যে শ্রেণীবিন্যাস করেছেন সেটিকে ত্রুটিযুক্ত শ্রেণীবিন্যাস বলা হচ্ছে। সে কারণে শিল্পের পুনরায় শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেখানে নৃত্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ দার্শনিক ইমানুয়েল কান্ট এবং হেগেল ওনাদের কেউ নৃত্যকে শিল্পের অন্তর্ভুক্ত করেননি। সে কারণে শিল্পের সেই শ্রেণীকে ভেঙে পুনরায় নতুন করে শিল্পের শ্রেণীবিভাগ করা হয়েছে। আর শিল্পের নতুন শ্রেণীবিভাগে শিল্পকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য, চিত্র, সঙ্গীত, নৃত্য, সাহিত্য। এছাড়াও শিল্পের আরেকটি শ্রেণীবিন্যাস করা যায়, সেটি হচ্ছে স্থিতিশিল্প ও গতিশিল্প। শিক্ষার্থীরা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্র স্থিতিশিল্পের অন্তর্ভুক্ত, আর গতিশিল্পের মধ্যে পড়ে সঙ্গীত, নৃত্য ও কাব্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা দেখলাম নন্দন তত্ত্ব কাকে বলে, নন্দন তত্ত্ব কোথা থেকে এসেছে এবং বাংলা ভাষায় প্রথম কে নন্দন তত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন। পাশাপাশি আমরা শিখলাম শিল্প কি, শিল্পের স্বরূপ, শিল্পের শ্রেণীবিন্যাস। আশা করি আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয় শিল্প, সেটা তোমরা বুঝতে পেরেছো। বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের আবার সরাসরি দেখা হবে। আমরা শ্রেণীকক্ষে আবার স্বাভাবিক অবস্থার সময়ের মতো আমরা শ্রেণীকক্ষেই তোমাদের পাঠদান করব। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সচেতন থাকো, নিজে এবং অন্যদেরকেও। আল্লাহ হাফিজ।